আমাদের আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্কদের জন্য। ধূমপান, মদ্যপান ও তামাকজাত দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি পার্থ প্রতিম দাস রয়েছি আপনার সঙ্গে, আর আপনারা শুনছেন রহস্যের অন্ধকারে। তবে গল্প শুরু করার আগে একটি বিশেষ বার্তা। ইউটিউব বলছে আপনারা যারা আমাদের গল্প শোনেন তাদের প্রায় 70% মানুষ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেই চলে যান। এমনটি করবেন না প্লিজ। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের এই চ্যানেলটির পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার হাত ধরেই এই পরিবারটি আরও বড় হয়ে উঠবে, তাই সাবস্ক্রাইব করে তবেই যাবেন প্লিজ। আজ আপনাদের জন্য থাকছে রহস্যের অন্ধকারে ইউটিউব চ্যানেলে 3টি ভিন্ন স্বাদের গল্পের একত্রিত সমাহার। শুনতে থাকুন আজকের এই বিশেষ নিবেদন। রহস্যের অন্ধকারের সকল শ্রোতাদের জানাই শুভ বিজয়া। বাতাসে কোথাও যেন একটা বিষাদের সুর। দীর্ঘ 1 বছরের অপেক্ষা রেখে মা আবার ফিরে গেলেন তার নিজের ঘরে। সত্যি বলতে কি, এই প্রতীক্ষাটাই স্থায়ী, দীর্ঘ প্রতীক্ষা। মাঝে শুধু কটা দিন যেন একটু ভালোবাসার অভিনয়, আর সেই কটা দিন কাটলেই আবার যেই কি সেই। আসুন এবার আসি আমাদের আজকের গল্পের কথায়। আজ আমাদের গল্পেও হয়তো এরকমই একটি চরিত্রকে ঘিরে আবর্তিত হবে সময়। তিনি আর কেউ না, গল্পের শীর্ষ চরিত্র মণিমা। তবে গল্প শুরু করার আগে একটি বিশেষ বার্তা। লেখক মহাশয় গল্পের রোমাঞ্চকর পটভূমি ও প্লট তৈরির খাতিরে বিভিন্ন অলৌকিক ও কাল্পনিক চিন্তাভাবনার আশ্রয় নিয়েছেন। বাস্তবের সাথে তার কোনো মিল থাকলে সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। রহস্যের অন্ধকারের টিমের তরফ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ, নিছক গল্প শোনার আনন্দ নিয়েই আমাদের গল্পগুলি গ্রহণ করবেন। তাহলে আসুন শুনতে থাকি আমাদের আজকের গল্প, লেখক শিবাঙ্গনের কলমে মণিমা। রাত তখন বেশ গভীর। এমনিতেই অক্টোবর মাসের শেষ দিকে বেশ ভালোই হিম পড়ে। তার উপর এবারে পুজো অনেকটা পিছিয়ে যাওয়াতে আরও বিড়ম্বনা বেড়েছে, বই কমেনি। তার উপর গ্রাম বাংলায় মাঝে মাঝে বেশ কুয়াশাও পড়ছে। তাই ছই দেওয়া গাড়িটা থেকে মাথা বের করে আগে বিমান পরিস্থিতিটা বোঝবার চেষ্টা করে। এগো শুনছ? তুমি না হয় সন্তুকে একটু ভালো করে চাদর দিয়ে কান মাথাটা মুড়িয়ে নাও। সবে ঠান্ডা পড়ছে, এখন একবার হিম ধরে নিলেই সর্বনাশ। রমলা কিচ্ছু বলে না। ভালো করে একটা চাদর দিয়ে নিজের মাথা থেকে মুড়ি দিয়ে সন্তুকে কোলে তুলে নেয়। তারপর ওই চাদরেই ওকে ভালো করে জড়িয়ে নেয়। সন্তু তখন ঘুমিয়ে পড়েছে অকাতরে। সে বুঝতেই পারে না ওরা এর মধ্যেই পৌঁছে গেছে ওর বাবার আদি বাড়ির দেশ, গুপ্তিপাড়ায়। প্রতিবারই ওরা আসে পুজোতে, তবে এভাবে আসে না। সপ্তমীর দিন সকাল সকাল চলে আসে। এবারে হঠাৎ করে রমলার একটা জরুরি কাজ পড়ে যাওয়াতে আসতে 2 দিন দেরি হয়ে গেল। সাবধানে সাবধানে নামো রমলা। কি গো, পারবে সন্তুকে কোলে নিয়ে নামতে, নাকি আমি ওকে নেব? আর তারপরই ছই গাড়ির চালকের উদ্দেশ্যে বলে, ভাই এই বড় ব্যাগটা একটু নামিয়ে দাও, আমি এতগুলো ব্যাগ একা নামাতে পারবো না। হ্যাঁ বাবু, নামিয়ে দিচ্ছি। গাড়ির পেছনের দিকে এগিয়ে যায় বিমান। আর ঠিক তখনই বুঝতে পারে একজন অপরিচিত মানুষ ওর পেছনে দাঁড়িয়ে। আর উপস্থিতি বুঝতে পেরেই বিমান তার দিকে ঘুরে তাকালে দেখে একজন ভদ্র মহিলা, বেশ বয়স্কা, সাদা থান শাড়ি পরনে, মাথা অবধি ঘোমটায় ঢাকা। বড় খোকা, কেমন আছিস বাবা? কত বড় হয়ে গেছিস দেখছি। হ্যাঁ ভালোই আছি। আপনি মানে তুমি কে? তুই আমাকে চিনতে পারছিস না বাবা? আমি মণিমালা, তোর মণিমা রে।
তুই তো ছোট্টবেলায় আমার কোলে পিঠেই বড় হয়েছিস, এবার আমাকে চিনতে পারছিস না বাবা? মণিমা নামটা শুনেই বিমান চিনতে পারে। বছর তিনেক আগে যখন পুজোয় গ্রামে এসেছিল তখন মণিমার সাথে দেখাও হয়েছিল, কিন্তু তারপর আর শেষ 2 বছর দেখা হয়নি। পুজোর হই হইতে ওর মণিমার কথা সেভাবে মনেও পড়েনি, তাই এই বছর আবার দেখা হওয়াতে ভালো লাগলেও পুরনো কথা মনে করতেই একটা অপরাধ বোধ জেগে ওঠে বিমানের মনে। সত্যি তো, মুম্বাই চলে যাওয়ার পর থেকে ও তো গ্রামের কারোর খবর সেভাবে রাখেনি। একবার পুজোর সময় হাতে কটা উপহার নিয়ে আসাকে কি আর দেখাশোনা করা বলে? তুমি কেমন আছো মণিমা? আর কত রোগা হয়ে গেছো, এ কি কঙ্কালসার চেহারা হয়েছে তোমার? সে বাবা, গ্রামের সবাই যেরকম আছে আমিও সেরকমই আছি। হ্যাঁ, সেই তো দেখছি। গ্রামের প্রায় সেরকম কিছুই হয়নি। এখানে এই রাত 10টা মানে গভীর রাত। স্টেশনে কতক্ষণ দাঁড়িয়ে থেকে তবে এই একটা ছই গাড়ি পেলাম। আর তুমি বোম্বাইতে চলো, বুঝতেই পারবে না এখন রাত নাকি সন্ধে। সে আমার আর যাওয়ার কি জো আছে বাবা? তবে বাবা, একটা কথা বলবো? এমনিতে এদিকে রাত হয়ে গেছে, তার উপর এই রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে বিমানের ভালো লাগছিল না, তাই বলল, হ্যাঁ বলো না। তবে তুমি এক কাজ করো, কাল সকালে বরং বাড়িতে এসো। কাল তো দশমী, সকালে পুজো হবে, তখনই না হয় কথা বলবো। না বাবা, সেটা নয়, আসলে আমার খুব খিদে পেয়েছিল, তাই যদি... ইস, মণিমার জন্য খুব খারাপ লাগছিল বিমানের। মানুষটা আমাদের জন্য কত করেছেন এক সময়, আর আজ এই বৃদ্ধ বয়সে এসে একটু দুবেলা দুমুঠো খাবারের জন্য ওনাকে এভাবে এসে ভিক্ষে চাইতে হবে ভেবে বিমানের বেশ খারাপই লাগে। আগো, নিজেকে ভীষণ স্বার্থপর মনে হয়। ও যদি আজ ওনার খাবারের জন্য সামান্য হলেও ব্যবস্থা করতো তবে হয়তো আজ ওনাকে এভাবে চাইতে হতো না। মণিমা, তোমার খুব খিদে পেয়েছে তাই না? কিন্তু আমি তো এই বাড়ি ঢুকছি, একটু দাঁড়াও, আমি এক্ষুনি দেখছি কি খাবার পাই। না না বাছা, বাড়িতে আমার কথা কিচ্ছু বলো না, ওরা দেবে না। আহা, তুমি কিছু চিন্তা করো না, আমি এই যাবো আর আসবো। তুমি শুধু আমাকে 5টা মিনিট সময় দাও, আমি এক্ষুনি আসছি। না না বাবা, ওখানে যা খাবার পাওয়া যায় আমি তা খাই না। তুমি যদি... বিমান এবার থমকে দাঁড়ায়। মণিমার কথাটা ঠিক বুঝতে পারে না। তারপর মণিমার কথা সূত্র ধরেই জিজ্ঞেস করে, আমি যদি কি? না মানে, দেখলাম সেই গাড়িতে তোমার সাথে একটা বাচ্চা, মানে তোমার বউকে, যাকে কোলে জড়িয়ে নিল। হ্যাঁ, ও আমার ছেলে, ওর নাম সন্তু। এখন ঘুমিয়ে পড়েছে, না হলে আপনাকে দেখাতাম। আমি রমলাকে বললাম হিম পড়ছে তো, তাই ভালো করে জড়িয়ে নিতে। হ্যাঁ বাবা, ওর কথাই বলছিলাম, ওকে যদি একটু দাও তাহলে। মণিমার অদ্ভুত সাজ পোশাক আর আপাত অস্বাভাবিক ব্যবহারের জন্য রমলা প্রথম থেকেই ওনাকে পছন্দ করছিল না। তাই হঠাৎ ছেলের কাছে জিজ্ঞাসা করতে রমলা সন্তুকে আরো আঁকড়ে কোলের মধ্যে জড়িয়ে ধরে। দাও না বাবা, ও মেয়ে, দে না রে তোর ছেলেটাকে। কতদিন কচি ছেলের মাথা চিবিয়ে খায়নি, আজ এতদিন পরে দেখলাম। এ তুমি কি বলছো মণিমা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ততক্ষণে মণিমা পায়ে পায়ে ওর দিকে এগিয়ে আসছে, আর বাড়ির সদর দরজায় লাগানো আলোর একটা হালকা আভা গিয়ে পড়ে মণিমার শরীরের উপর। আর তাতেই যতটা দেখা যায় দেখে শিউরে ওঠে বিমান। এ তো শুধু কঙ্কালের উপর হালকা একটা সাদা চামড়া জড়ানো, মুখের অর্ধেকটা ঘোমটায় ঢাকা, কিন্তু নিচের জল যতটা দেখা যাচ্ছে মাংসের লেশমাত্র নেই। হাতগুলো কঙ্কালসার। এগি, তাহলে কি মণিমা মারা গেছে? আর ওর চোখের সামনে যে দাঁড়িয়ে রয়েছে সে একটা আস্ত অশরীরই। চোখের নিমেষে সন্তুকে রমলার কোল থেকে ছিনিয়ে নেয় মণিমা। বিমান ওর ছেলেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে মণিমার উপর, কিন্তু অনেক চেষ্টা করেও কিছুই করে উঠতে পারে না।
ওর আর রমলার চোখের সামনে দিয়ে ঘুমন্ত সন্তুকে কোলে নিয়ে পাশের জঙ্গলের ভেতর হারিয়ে যায় মণিমা। ওদিকটায় ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাওয়ার উপায় নেই। এই অবস্থায় কি করবে বিমান? হতবাক হয়ে এলোপাথারি দু হাত দিয়ে দুপাশের জঙ্গল সরিয়ে কয়েক পা এগিয়ে গেলেও সামনে নিকষ নিশ্ছিদ্র অন্ধকার, যেখানে মণিমার বা সন্তুর লেশমাত্র দেখা পায় না বিমান। সন্তুর নাম ধরে চিৎকার করে ওঠে বিমান। সন্তু! ঘটনাটা এত দ্রুততার সাথে ঘটে যে কিছু বুঝে ওঠার আগেই মণিমা সন্তুকে নিয়ে অন্ধকারে হারিয়ে যায়। জঙ্গল থেকে আবার বাইরে বেরিয়ে এসে বিমান দেখে রমলা অজ্ঞান হয়ে পড়ে আছে। এই বাবু, আপনাদের ব্যাগপত্র সব নামিয়ে দিয়েছি, এবার আমার ভাড়াটা দিয়ে দিন বাবু, আমি না এখান থেকে চলে যাই। হ্যাঁ, মালপত্র? তুমি দেখতে পেলে না আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেল? আর তুমি এখন তোমার ভাড়া চাইছো? সর্বনাশ? কিসের সর্বনাশ? এই পরিষ্কার বলে দিচ্ছি বাবু, ভাড়া কিন্তু 1 পয়সাও কম হবে নি। কি পুজোর দিন, তারপরে এত রাত হয়ে গেছে। পয়সাটা দরকার বলে এত রাতে ভাড়া নিয়ে এসেছি, নাহলে আসিনি এদিকে। আর সর্বনাশ কি হয়েছে আপনার? ওই যে আমার ছেলেটাকে নিয়ে চলে গেল। ছেলেটাকে নিয়ে চলে গেল? কে চলে গেল? কি সব বকছেন বাবু? তা আপনি তো নিজেই আপনার স্ত্রীকে বাড়ির সদর দরজা পার করে ভেতরে দিয়ে এলেন, আর আমাকে বলছেন মালপত্র নামাতে। আর পয়সা দেওয়ার বেলা আপনার আবার কি সর্বনাশ হলো কি? আমি আমার ছেলে বউকে বাড়িতে দিয়ে এলাম, তার মানে বলছেন কেউ এসে আমার ছেলেকে চুরি করে নিয়ে যায়নি? আজব লোক তো মশাই আপনি, ভাড়া দেওয়ার বেলায় এইসব বাহানা টাহানা করছেন। কথাটা শুনে বড় খারাপ লাগে বিমানের। কোমরের কাছে গুঁজে রাখা টাকার মোড়া থেকে একটা 10 টাকা বের করে দিয়ে অবাক চোখে তাকিয়ে দেখে লোকটার দিকে। ও দাদা, এই এত বড় বড় ব্যাগ নামিয়ে দিলাম, দুটো ভাড়া বেশি দেবেন না? হ্যাঁ, কিছু বললেন? বলছি কি, আর 2 টাকা। বিমান ওর সেই মোড়াটা থেকে আরও একটা 10 টাকার নোট বের করে চালকের দিকে এগিয়ে ধরে, আর চালকও ওর অন্যমনস্কতার সুযোগ নিয়ে টাকাটা নিজের পকেটে চালান করে নেয়। সে খেয়াল করে দেখে বিমান সামান্যতম খেয়ালও করে না টাকার ব্যাপারে। আপনি বলছেন আমার স্ত্রী আর সন্তান বাড়ির ভিতরে আছে, তাই না? এবার আর চালক মুখে কিছু বলে না, কিন্তু একটা খুব বাজে গালাগালি করে গাড়ি ঘুরিয়ে চলে যায়। আর বিমান ধীর পায়ে হেঁটে সদর দরজা পার করে ভিতরে ঢুকে আসে। নবমীর পুজো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। গতকাল প্রায় মাঝরাতে সন্ধি পুজো ছিল, তাই সকলেই প্রায় গত রাত পুরো জেগে কাটিয়েছে। আজ তাই সবাই তাড়াতাড়ি শুতে চলে গেছে। শুধু বড় জেঠু আর বাবা তখনও ঠাকুর দালানে বসে। বিমান দেখতে পায় সন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর মায়ের হাত ধরে দাদুর সাথে কথা বলছে। রমলাকে ওনাদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখে সন্তুও প্রণাম করল। আর বিমান ততক্ষণে বুঝে গেছে সন্তুকে ঘিরে ওর ভয়টা অমূলক। হয়তো ছই গাড়িতে আসতে আসতে গাড়ির দুলুনিতে ও ঘুমিয়ে পড়েছিল, আর তখনই ওইরকম বিভৎস স্বপ্নটা দেখেছে। যাই হোক, কিছু সামান্য কথাবার্তার পর রমলা আর সন্তুকে বাড়ির ভেতরে দিয়ে বিমান আবার ফিরে আসে ঠাকুরের পুজোর দালানে। ওর বাবা আর জেঠু তখনও বসে গল্প করছেন। এমনিতেই আগামীকাল বিজয়া, এরকম রাতের দিক করে ঠাকুর ভাসান হয়ে যায়। খালি ঠাকুর দালানটা একেবারে খাঁ খাঁ করে। সত্যি বলতে কি, আনন্দ যতটুকু তাও ওই অষ্টমী পর্যন্ত। নবমী আর দশমী সেভাবে আনন্দ করা হয় না। তবে এবারে তো বিমান আগে আসতে পারেনি, তাই ওকে এই বছরের পুরো আনন্দটা পুষিয়ে নিতে হবে ওই দশমীর পুজোর দিনই। আর তাছাড়া বাকি কি হলো না হলো সেসব কথা বলার জন্য আবার ফিরে আসে মণ্ডপে। তবে পুজোর ব্যাপারে কথা বলতে গেলেও বিমানের মন পড়ে থাকে ওই মণিমার উপরই। তবে ওকে ফিরে আসতে দেখে জ্যাঠামশাই বলে ওঠেন, এগিরে বড় খোকা, তুই আবার ফিরে এলি যে? না, আসলে ভাবলাম এই বছর পুজো তো প্রায় শেষ, শুধু কালকে সকালটা বাকি, তাই একটু পুজো দালানে গিয়ে বসি। তা অনেক রাত হয়ে গেল, তো তোমরা শুতে যাবে না? হ্যাঁ দাদা, তা বাবু কিন্তু ঠিকই বলেছে, রাতও হয়েছে অনেক। যাই, চল শুতে যাই। তা বাবা, তুই একটা কাজ কিন্তু ঠিক করলি না।
কোন কাজ বাবা? আমি তো তোমরা যা বলো মোটামুটি সেটা করার চেষ্টা করি। তোমাদের কি টাকা পয়সার কিছু অসুবিধা হচ্ছে? আরে না না, আমি সে কথা বলিনি। বলছি আমার তো বয়স হয়েছে, আমাদেরও তো ইচ্ছে করে একটু নাতি নাতনির সাথে সময় কাটাতে, নাকি? মানছি তুই একদিনের জন্য এসেছিস, তাও তোকে ওর মামার বাড়ি রেখে আসাটা কিন্তু একদম ভালো লাগেনি আমার। না না, মামার বাড়িতে রেখে আসবো কেন? হাজার হোক এটা তো ওর নিজেরও বাড়ির পুজো। আর তোমাদের সাথে দেখা হয়তো এই বছরে কটা দিনই, তাই রমলাকে বললাম। তাহলে বাবা ওকে সঙ্গে আনলি না কেন? কাকে আনলাম না? কি বলছো বলো তো? আরে বাবা, আমাদের তো আর 10টা নয় 5টা নয়, একটা মাত্র নাতি, তাই তার কথাই বলেছি। মানে কি বলছো তুমি? বিতান তো এসেছে ওর মায়ের সঙ্গে হাত ধরে, তোমাদের সাথে দেখা করে গেল। এ কি বলছিস রে বড় খোকা? বৌমাকে যখন জিজ্ঞাসা করলাম, সে তো বলল নাতিকে আনেনি, ওর মামার বাড়িতে রেখে এসেছে। তোরা কি যে মাঝে মাঝে হেয়ালি করিস বাবা, কিছুই বুঝতে পারি না আমি। কোথাও একটা মারাত্মক ভুল হচ্ছে। আমরা তো বিতানকে সাথে করে নিয়ে এসেছি, ও তো একটু আগেও ওর মায়ের সাথে এসে তোমাদের সাথে দেখা করে গেল। না খোকা, কোথাও একটা বড় ভুল হচ্ছে। এইখানে তো একটু আগেই বৌমা একা এলো, আর নাতিকে আনিনি কেন জিজ্ঞাসা করতে বললো ওর নাকি মামার বাড়িতে রেখে এসেছে। বিমান বুঝতে পারে ওর মাথার মধ্যে সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে, ও আর কিছু ভাবতে পারছে না। সাথে ও এটাও বুঝতে পারে ছুঁয়ের গাড়ি থেকে নামার সময় সেই যে মণিমার সাথে দেখা হয়েছিল, তখনই কিছু একটা ঘটেছে। আর তারপর থেকেই সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে। তো মণিমার কথা মনে হতেই ও জিজ্ঞেস করে, আচ্ছা আচ্ছা, আমাদের ছোটবেলায় সেই যে ওই মণিমা ছিলেন না, আমাদের বাড়িতে কাজ করতেন, তার এখন কি খবর গো? কেন, এই এত বছর পর তোর আবার মনির খবরের কি দরকার? আমরা যখন আজকে বাড়ি ঢুকছি এই সদর দরজার সামনেই, তখন আমাদের কাছে এসেছিলেন। মনে হলো খুব ক্ষুধার্ত, কিছু খেতে চাইছিলেন, কিন্তু এত বিশ্রীভাবে কথা বলছিলেন যে আমার একদম ভালো লাগেনি। আমাদের বাড়ির সামনে তুই মনিকে দেখেছিস? হ্যাঁ, এই তো সদর দরজার সামনেই। কিন্তু কেন, কি হয়েছে ওনার? আর ওনার নাম শুনতেই তোমরা এরকম চমকে উঠলে কেন? দেখ বড় খোকা, তোকে মনির কথা বিস্তারিত আমি পরে বলবো। আপাতত এইটুকু জেনে রাখ, ওর ওপর গ্রামের মানুষ বেশ কিছুদিন ধরেই একটা সন্দেহ করছিল। জানিস, ও নাকি ডাইনি বিদ্যার চর্চা করে। গ্রামে এই খবর উঠে যাওয়ার পর আমরা গ্রামের সালিশি সভাতে ওকে ডেকে পাঠাই, কিন্তু ও আসেনি। তারপর ওকে সর্বসম্মতিক্রমে আমরা গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। ওকে সেই মতোই জানিয়ে দেওয়া হয়, কিন্তু ও কারোর কথাই শোনেনি। আর তুই তো জানিসই, মনি ছোট ছোট ছেলে মেয়েদের ভীষণ ভালোবাসতো। তোকেও সে কোলে পিঠে করেই মানুষ করেছিল। সেই রকমই গ্রামের অন্য বাচ্চারাও ছিল মণিমার অন্তঃপ্রাণ। ছোট বড় নির্বিশেষে ও ছিল সকলের মণিমা। হ্যাঁ, সে তো আমি জানি। গ্রামের বাচ্চারা সবাই বিকেল হলেই চলে যেত মণিমার কাছে। কিন্তু এইসব ডাইনি বিদ্যা আবার কি? আজকের এই বিজ্ঞান নির্ভর যুগে এসব আবার হয় নাকি? দেখ বড় খোকা, আমরাও জানি এগুলো মিথ্যে সংস্কার ছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু কিন্তু গ্রামের অশিক্ষিত অর্ধশিক্ষিত মানুষ এখনো এই সব চিন্তার বাইরে বের হতে পারেনি। তাই এরাও সব মানে, চর্চাও করে। তুই আর আমি মিলে একদিন ওদের বলে ওদের মাথা থেকে এতদিনের সংস্কার কিচ্ছু দূর করতে পারবো না। তারপর মণিমার কি হলো? তুই তো জানিস, মণি নিত্য নতুন রান্না করে ওর ঘরে যাওয়া বাচ্চাদের খেতে দিত। সেই রকমই একবার ওর বাড়িতে বাচ্চাদের ডেকে
ও তালের বড়া করেছিল। এখনো মনে আছে, দিনটা ছিল জন্মাষ্টমী। বাড়ির গোপাল ঠাকুরকে সেই তালের বড়া ভোগ দিয়ে ও সেগুলো বাচ্চাদের মধ্যে বিলিয়ে দেয়। আর অদ্ভুত ভালো সেই খাবারে কোনো বিষক্রিয়া হওয়ায় কয়েকজন ছেলে অসুস্থ হয়ে পড়ে। আর কয়েক মুহূর্তের মধ্যে এই খবরটা ছড়িয়ে পড়ে গ্রামের মধ্যে, একেবারে দাবানলের মতো। আগে থাকতে মানুষের মধ্যে একটা সন্দেহ তো ছিলই, সেই সন্দেহটাই তখন আতঙ্কের রূপ নেয়। ওই রাতেই সমবেত গ্রামবাসীরা চড়াও হয় মনির বাড়িতে। আর তারপর কি হলো? আর আর তোমরা গ্রামের জমিদার হয়েও আটকাতে পারলে না? ওরা আমাদের কেউ জানায়নি। উন্মত্ত গ্রামবাসীরা চুপিসারে রাতের অন্ধকারে ঘিরে ফেলে মনির বাড়ি, আর বাইরে থেকে দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দেয় তাতে। আমরা যখন জানতে পেরে ছুটে যাই, ওর বাড়ি তখন গোটা দাউ দাউ করে জ্বলছে, আর তার ভেতর থেকে তীব্র আর্তনাদ শুনতে পাচ্ছি মনির। ঘরের ভেতরে থাকা জিনিসপত্রগুলো তখন এক এক করে বিস্ফোরণ ঘটছে। কি প্রচন্ড সে শব্দ, ভয়ানক। আর মাঝে মাঝে ভেসে আসছে মনির সেই করুণ চিৎকার। জানিস খোকা, আজও আমার মনে পড়লে বুকটা কেঁপে ওঠে। কিন্তু বিশ্বাস কর, আমাদের কিছু করার ছিল না রে বাবা। বিমান বুঝতে পারে তার মানে ও কিছু ভুল দেখেনি। সদর দরজার মুখেও যাকে দেখেছিল সে আসলে ওর মণিমাই ছিল। সঠিকভাবে বলতে গেলে সেটা ছিল মণিমার প্রেত। আজকের এই বিজ্ঞান নির্ভর যুগে এই ভূত প্রেত ব্যাপারগুলোকে মেনে নিতে ওর মোটেও ইচ্ছে করে না, কিন্তু ও নিজের চোখে দেখা ব্যাপারটাকে অস্বীকার করতেও পারে না। আর সেটা মনে হতেই ওর বুকটা কেঁপে ওঠে বিতানের কথা ভেবে। ঠিকই তো, মণিমা তো বলেছিল বিতানকে ওনাকে দিয়ে দিতে। তার মানে নিশ্চয়ই মণিমাই বিতানের কিছু ক্ষতি করেছে। আর এইভাবে বিতানের কথা মনে হতেই বুকটা কেঁপে ওঠে ওর। একবার ইচ্ছা হয় ছুটে যায় রমলার কাছে, কিন্তু তৎক্ষণাৎ নিজেকে সংবরণ করে, না এখন নয়, আগে ওকে এই পরিস্থিতি সমাধানের একটা পথ বার করতে হবে, তারপরেই ও রমলার কাছে যাবে। পুরো ব্যাপারটা বিমান ধীরে ধীরে খুঁটিয়ে বলে জ্যাঠামশাইকে। বিমান জানে জ্যাঠামশাই সংসার করেননি, পুজো আচ্চা নিয়েই থাকেন। এই দুর্গাপুজোর কয়েকদিন উনি দিনে একবার সপাক হবিষ্য করে সারাদিন পুজোর কাছে যুক্ত থাকেন। বিমানদের বাড়ির দুর্গা ঠাকুরকে নিয়ে অনেক অলৌকিক ঘটনার নাকি উনি সাক্ষী। আজও বিমানের বেশ মনে আছে, ছোটবেলায় পুজোর কাজে সারাদিন থাকার পর রাত হলে ওরা যখন যে যার ঘরে শুতে চলে যেত, তখন জ্যাঠামশাইকে দেখেছে একা দুর্গা দালানে সারা রাত ধরে উনি জপ করতেন। জ্যাঠামশাইকে বারবার বলতে শুনেছে ষোড়শ উপাচারে পুজোর আয়োজন যেমনই হোক সেগুলো গৃহীর জন্য। জ্যাঠামশাই নাকি সম্পূর্ণ তান্ত্রিক পদ্ধতিতে দুর্গাপুজো করেন, আর ওনার পুজো চলে সারা রাত ধরে। আর তখন বাড়ির কেউ সেই দুর্গা দালানে যান না। অথচ পরদিন সকাল হলেই আবার উনি একেবারে সাধারণ মানুষ, কেউ দেখলে চিনতে পারবে না এই মানুষটাই সারা রাত জেগে মায়ের তান্ত্রিক পূজা করেছেন। আচ্ছা জ্যাঠামশাই, আপনি কিছু করতে পারবেন না? আপনি তো এই সমস্ত পুজো আচ্ছা অনেক করেন, ঈশ্বরের উপরে অগাধ আস্থা আপনার। আমি আপনার দুটো পায়ে পড়ি, আপনি একটু বিতানকে ফিরিয়ে নিয়ে আসুন না মণিমার হাত থেকে। আহা বড় খোকা, এইভাবে মায়ের ঠাকুর দালানে কারোর পায়ে হাত দিতে নেই। এই মুহূর্তে মা দুর্গা দালানে বিরাজ করছেন, এর থেকে বড় শক্তি আর কিচ্ছু হতে পারে না। তুমি তার সামনে আমার পায়ে হাত দিও না বিমান। জ্যাঠামশাই, আমি সেই কথা জানি, আর আর এই কথাও জানি আপনি কারো প্রণাম গ্রহণ করেন না, কিন্তু আমি এখন আর কিছু ভাবতে পারছি না। আপনি দয়া করে আমাকে বাঁচান। আপনি দয়া করে বিতানকে ফিরিয়ে নিয়ে আসুন। বিমানের বাবা এবং জ্যাঠামশাই বেশ অবাক হয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকলেন। ওনাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে কোনো ভীষণ চিন্তিত। এভাবে কিছুক্ষণ বসে থাকার পর বিমানের বাবা বললেন, দাদা, তবে কি ঠিক এই ভুলটাই হলো, যে ভুলটা আমাদের তান্ত্রিক মশাই বলে গিয়েছিলেন? জ্যাঠামশাই বাবার কথা শুনে আরো গম্ভীর হয়ে যান। উনি কিছু বলেন না, শুধু গম্ভীরভাবে মাথা রাখতে থাকেন। না না না, তা হতে পারে না, কিছুতেই হতে পারে না।
মনির প্রতি যা হয়েছে তা অন্যায়, 100 বার অন্যায়। কিন্তু একটা অন্যায়ের সমাধান তো আর একটা অন্যায় হতে পারে না। আর আজ মহানবমী, দেবীপক্ষের মাঝে এভাবে কোনো কোনো অশুভ শক্তি কিছুতেই বিজয়ী হতে পারে না। কোথাও একটা ভুল হচ্ছে আমাদের, নিশ্চিত কোথাও একটা ভুল হচ্ছে। এ কি বলছেন জ্যাঠামশাই? কিসের ভুল? আপনি আপনি কি বলতে চাইছেন? আমি মিথ্যে কথা বলছি? না বড় খোকা, আমি সে কথা বলিনি, কিন্তু আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। মনি যদি নাতিকে বৌমার কোল থেকে তুলে নিয়ে যায়, তবে সেটা বৌমা বুঝতে পারবে না কেন? আর তার থেকেও বড় কথা, ওকে যখন আমি জিজ্ঞাসা করলাম, তখন তো বৌমা বলল ওকে হানেনি, মামার বাড়ি রেখে এসেছে। বৌমার এরকম ব্যবহারের কারণ কি হতে পারে, এটাই আমার মাথায় ঢুকছে না। জ্যাঠামশাইয়ের এর কথাটা শোনার পর সঙ্গে সঙ্গে বিমান এক লাফিয়ে উঠে দাঁড়ায়। ওকে এক্ষুনি রমলার সঙ্গে কথা বলতে হবে, তাই হেঁটে যায় ভেতরের বাড়ির দিকে। বড় খোকা, দাঁড়াও দাঁড়াও, এখনই তুমি রমলার কাছে যেও না, আমি তোমায় নিষেধ করছি। কারণ আমার সন্দেহ, ব্যাপারটা কিন্তু এখানেই শেষ নয়। জ্যাঠামশাইয়ের কথা না শুনে এরকম হনহন করে হেঁটে ভেতরের বাড়িতে চলে আসে বিমান, আর এসেই ওর সঙ্গে দেখা হয় মায়ের। কিরে খোকা, তুই কখন এসেছিস? একবার আমার কাছে যাবি তো? রামহরি বলল তোরা এসেছিস, তাই আমি তোদের ঘরে দেখা করতে গেলাম। ও মা, গিয়ে দেখি বৌমা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। আমি ভাবলাম বোধহয় এতটা পথ পাড়ি দিয়ে এসেছিস, তাই ক্লান্ত। কিন্তু বাবা, পুজো বাড়ি এইভাবে নিজের ঘরের দরজা বন্ধ করে রাখলে আত্মীয় পরিজনরা কি বলবে? একটিবার সবার সঙ্গে দেখা করে তবে তো বিশ্রাম নিতে যাবি বাবা। আত্মীয় পরিজনদের কাছে একটা মান সম্মান আছে আমাদের, তাই তো বল? বিমান খুব আড়ষ্টভাবে ওর মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে। ওর মা রমলাকে একেবারেই পছন্দ করেন না। এর আগেও বহু কারণে রমলার ব্যাপারে নানা অভিযোগ উনি করেছেন। বিমান সেগুলো খুব সাবধানের সঙ্গেই এড়িয়ে যায়। মাকেও কোনো মনে দুঃখ দেয় না, আর রমলাকে তো কিছু বলাই যাবে না, তাই আজও ও ব্যাপারটাকে সেইভাবেই ম্যানেজ করতে যায়। কিন্তু ওর নিজেরও এখন মাথা ঠিক নেই, তাই মায়ের উদ্দেশ্যে বলে, ও আসলে মা তা নয়, আমার মনে হয় ও এসে বাথরুম টাথরুম গেছে। এক্ষুনি ফ্রেশ হয়ে আমরা আসছি। আর এত রাত হয়ে গেছে, তুমি এখনো ঘুমাওনি? না রে বাবা, বাড়িতে পুজো হলে কি আর আমাদের এত তাড়াতাড়ি ঘুমালে হয়? তুই বরং এক কাজ কর, বৌমাকে বল বাবার সঙ্গে একবার দেখা করে যেতে। দেখেছিস তো বাবা, আমি কতবার বলেছিলাম ওই মেয়েকে তুই বিয়ে করিস না। ও শুধুমাত্র নিজের ছাড়া আর কিচ্ছু বোঝে না। এতদিন পর শ্বশুর বাড়ি এসে রাজরানী ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। কি ধরনের শিক্ষা দীক্ষা জানি না বাপু। আহ মা, তুমি আবার শুরু করলে? আমার এখন সত্যি ভালো লাগছে না। আমার একটু রমলার সঙ্গে দরকারও আছে। আমি যাচ্ছি। কি জানি বাবা, কি বলবো বল? তোরা এখনকার সব ছেলে বলে। আমাদের সময় শ্বশুর বাড়ি গিয়ে পৌঁছালে এক গলা ঘোমটা দিয়ে জনে জনে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হতো, আর এখন উনি এসেই ওনার ঘরের দরজা বন্ধ করে দিলেন। জানি না বাপু, কি লেখাপড়া ছিঁড়ি সব। আহ বড় খোকা, তোমাকে কতবার ডাকছি, তুমি একা রমলার কাছে যেও না। আমার মন কিন্তু অন্য একটা অশুভ ইঙ্গিত করছে। জ্যাঠামশাইয়ের ডাক শুনে ওনাদের দিকে ফিরে তাকায় বিমান। জ্যাঠামশাই আর ওর বাবা ওরই পিছু পিছু আসছিলেন। কয়েকবার ওর নাম ধরেও ডেকেছেন, কিন্তু বিমান এতটাই তাড়াতাড়ি করে আসছিল যে খেয়াল করেনি। আসলে ও যতক্ষণ না বিতানের কোনো খবর পাচ্ছে ততক্ষণ ওর মাথা ঠিক নেই, তাই একরকম উদ্ভ্রান্তের মতোই বলে, আমি আসলে তাড়াহুড়ো করে রমলার কাছে যাচ্ছিলাম ওর সাথে কথা বলার জন্য। নেহাত এখানে মায়ের সাথে দেখা হয়ে যাওয়ায় কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেল।
হ্যাঁ বলো, কি বলছো? কে, কার সাথে দেখা হয়ে গেল বললে? মা? হ্যাঁ, আমি তো মায়ের সাথে কথা বলার জন্যই এখানে দাঁড়িয়ে পড়লাম। বিমান পরিষ্কার দেখতে পায় ওর কথা শুনে ওর জ্যাঠামশাই আর বাবা পরস্পরের দিকে তাকিয়ে কিছু একটা চোখের ইশারা করেন, আর সেটা আন্দাজ করেই বিমান ওর মায়ের দিকে ঘুরে বলে ওঠে, কি গো মা, বলো না, আমি তো তোমার। চমকে ওঠে বিমান। মা তো একটু আগেই ওর পাশে দাঁড়িয়েছিল, কিন্তু এখন ওর মা নেই। কিন্তু ও তো জানে ওর মায়ের পায়ে মারাত্মক ব্যথা, তাহলে ওর মা এত তাড়াতাড়ি কি করে চলে যাবেন? কিন্তু ও তো পরিষ্কার দেখলো ওর মাকে, কথাও বলল, তাহলে তোমার মায়ের পায়ের ব্যথা এখন ভীষণ বেড়েছে বাবা। নিজে হাঁটা চলা প্রায় করতেই পারে না। সন্ধ্যা আরতির পর তোমার মাকে দোতলায় শোবার ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। আবার কাল সকাল হলে পুজোর আগে ওনাকে নিচে নিয়ে আসা হবে। কিন্তু বাবা, বিশ্বাস করো, আমি নিজে চোখে দেখলাম মাই ছিলেন, আর ঠিক যেভাবে উনি কথা বলেন ঠিক সেই রকমই বলছিলেন। হতেও পারে আমরা এসেছি বলে মা আমাদের সাথে দেখা করবেন বলে নিচে নেমে এসেছেন। তাহলে এত তাড়াতাড়ি আবার চলে গেলে কি করে? আসলে তুমি তো সারা বছর আমাদের কোনো খবরই নাও না। পুজোর দিন বছরে একবার আসো, এবারে সেটাও এসেছে নবমীর দিন। তুমি আর কি জানবে বলো আমরা কতটা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। পুজোর দিন বাড়ি ভর্তি লোকজন, সবাই হই হই করছে, তাই বাস্তবে সম্পর্কের কঙ্কালসারটা দেখা যাচ্ছে না। সে যা হওয়ার হয়ে গেছে, এখন ওসব নিয়ে আর কথা বলো না। আমার ধারণা এখানে অন্য কোনো একটা রহস্য কাজ করছে। ভালো করে ভেবে দেখো, আমরা ঠাকুর দালান থেকে খোকার পিছু পিছু আসছিলাম। যদি মঞ্জু ওকে না আটকাতো, তবে বড় খোকা এতক্ষণে ওর ঘরে, মানে মানে রমলার কাছে চলে যেত। আমার ধারণা কোনো একটা শক্তি ওকে আটকানোর জন্যই মঞ্জুর রূপ নিয়ে এসেছিল, যাতে করে ও একা রমলার সামনে না চলে যায়। মানে এ আপনি কি বলছেন জ্যাঠামশাই? সত্যি বলতে কি, আমি আর কিছু ভাবতে পারছি না। আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে। তোমরা তোমরা শুধু আমার ছেলেটাকে নিরাপদে আমার কাছে এনে দাও। আমি কথা দিচ্ছি, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি কাল ভোর হলেই এই বাড়ি ছেড়ে চলে যাব। শোন বড় খোকা, এখন তোর ঘুমিয়ে পড়ার সময় নেই। তুই এখন একবার বৌমার কাছে যা এবং ওর সাথে গিয়ে একটু কথা বল। আমার মন বলছে তুই ওর সাথে কথা বললে একটা সমাধান সূত্র বুঝতে পারবি। আর হ্যাঁ, যাওয়ার সময় এইটা সাথে করে নিয়ে যা। কথাটা বলেই জ্যাঠামশাই ওনার গলা থেকে একটা রুদ্রাক্ষের মালা খুলে বিমানের গলায় পরিয়ে দেন, আর দিয়ে বলেন, এবার তুই ঘরে যা, আমরা সবাই এখানেই আছি। আর একদম চিন্তা করিস না, আমরা তোর সাথে আছি। তুই ঘর থেকে না বের হওয়া পর্যন্ত আমরা এখানেই অপেক্ষা করে থাকবো। তুই যা, ঈশ্বর তোদের মঙ্গল করুন। কথাটা বলেই জ্যাঠামশাই ওনার ডান হাতের আঙুলগুলো ওর মাথায় ঠেকিয়ে কিছু একটা মন্ত্রোচ্চারণ করলেন। ততক্ষণ বিমান যেন স্থবিরের মতোই দাঁড়িয়ে থাকল। ওর দৃষ্টি তখনও ঘোলা। বিমান তখনও জানে না ঘরে গিয়ে কি অদ্ভুত পরিস্থিতি ও দেখতে পাবে, নাকি সবটাই ওর চোখের ভুল। কিছুই বুঝতে পারে না ও। জ্যাঠামশাইয়ের মন্ত্রপাঠ শেষ হলে অবশেষে বিমানের মন থেকে ঘোরটা কাটে। যা বাবা যা, তুই এবার ঘরে যা। আর হ্যাঁ, অবশ্যই বৌমার নাম ধরে ডেকে তবে ঘরে ঢুকবি, কেমন? পাগলের মতো মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বিমান ঘরে গিয়ে ঢোকে। রমলা, রমলা, বাবু সোনা কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, সে আর বলতে, গাড়িতে কি আর ওরও কম ঝাঁকুনি হয়েছে? আমার কোলেই ঘুমিয়ে পড়েছিল বেচারা। যাই হোক, সে ঘুমাক। কাল সকালে পুজোর সময় সকলের সাথে দেখা করিয়ে নিয়ে আসব। আর হ্যাঁ গো, এখন তো এত রাত হয়ে গেছে, বাড়িতে বড়রা কেউ জেগে আছেন। আমাদের তো অন্তত একবার দেখা করে আসা উচিত, না হলে ওনারা কি ভাববেন বলো তো?
না না, আমি বাবাকে জিজ্ঞেস করেছি। মা খুব অসুস্থ, বাতের ব্যথায় কাহিল। সন্ধ্যার পর মাকে ঘরে নিয়ে আসা হয়। কাল ভোর হোক, তারপর না হয় দেখা করা যাবে। মাসিরা এসেছেন, দাদারা এসেছে, সকলের সাথেই পুজো দালানে দেখা হবে। তবে রমলা, একটা কথা বলো তো। হ্যাঁ বলো। হ্যাঁ গো, বাবু সোনা ঠিক আছে তো? আমার কেন জানি মনে হচ্ছে ওকে না নিয়ে এলেই হতো। ওকে তোমাদের বাড়িতে রেখে এলেই বোধহয় ভালো হতো। যাতায়াতের একটা ধকল, ওইটুকু ছেলে শরীর খারাপ না হয়ে যায়। কি যে বলো, তোমাদের বাড়ির দুর্গা মায়ের পূজা, ও তো এই বাড়িরই সন্তান। ওকে জানতে হবে না? সবার সাথে পরিচয় করতে হবে না? মা, বাবা, জ্যাঠামশাই সকলের আশীর্বাদ নিতে হবে না? একদিন ধকল গেলে কিচ্ছু হবে না, আমি তো আছি। এই তো ঘুমিয়ে পড়েছে, টানা ঘুমুক। কাল সকাল হলে দেখবে একদম ঠিক হয়ে গেছে, কোনো অসুবিধা হবে না। তুমিও শুয়ে পড়ো, কাল সকালে পুজোর দালানে যেতে হবে তো নাকি? তখনও কি নাক ডাকিয়ে ঘুমোবে? হ্যাঁ, সে কথা ঠিকই। বাবু সোনা ঠিক আছে, তাহলে আর কিছু অসুবিধা নেই। কিন্তু তুমি শোবে না? না, তুমি শো, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর শুচ্ছি। রমলা জানে ওর হাতে আর সময় নেই। সেই বিশেষ মাহেন্দ্রক্ষণ সমাগত। নবমী আর দশমী তিথির সন্ধিক্ষণ শুরু হবে ঠিক রাত 1:13 আর তখনই ওকে পৌঁছতে হবে দুর্গা দালানে। ঠিক সেই রকমই জ্যাঠামশাই চিঠিতে ওকে নির্দেশ দিয়েছিলেন। তাই বিমান ঘুমিয়ে পড়লে স্নান সেরে চওড়া লাল পাড় গরদের শাড়ি পরে নেয় রমলা। কপালে সূর্যের মতো গোল বড় টিপ। ধীর পায়ে ঘরের দরজা খুলে বের হয়ে আসে রমলা। এবার ওর লক্ষ্য দুর্গা দালান। মা, তুই এসেছিস? হ্যাঁ জ্যাঠামশাই, আমি এসে গেছি। বলছি, বিমান কিছু বুঝতে পারেনি তো? না, ও ঘুমাচ্ছে। ও আসলে মানসিকভাবে ভীষণ ক্লান্ত। হ্যাঁ রে, ও এখানে এসে পৌঁছাতেই মনির মায়া ওর উপর ক্রিয়াশীল হতে শুরু করেছে। এইভাবে চলতে থাকলে খুব শীঘ্রই ওর মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ হারাতো। আমি তাই ওকে একটা রক্ষা কবচ দিয়েছি। আর হ্যাঁ, আমার নাতি ঠিক আছে তো? হ্যাঁ জ্যাঠামশাই, আপনার পাঠানো রক্ষা কবচ আমি আগেই ওকে পরিয়ে দিয়েছিলাম, তাই মণিমার বিষবাষ্প ওকে স্পর্শ করতে পারেনি। আর আমি ওকে সব সময় নিজের কোলের মধ্যে জড়িয়ে নিয়ে রেখেছিলাম। আমি তোর থেকে সেই রকমই আশা করেছিলাম। আসলে মনির শেষ লক্ষ্য হলো বড় খোকা। মনি যে যে ছেলেগুলোকে মানুষ করেছিল তাদের সবাইকে ওর মায়ার আবদ্ধ করে জর্জরিত করে ফেলেছে। এদের মধ্যে বেশ কয়েকজন আত্মহত্যার পথ বেছে নেয়, আর বাকিরা বদ্ধ উন্মাদ হয়ে ঘুরে বেড়াচ্ছে। বাকি শুধু বড় খোকা। ও শুধু বাইরে থাকে বলে ওকে ওর গ্রাসে পায়নি, কিন্তু পুজোতে গ্রামে আসতেই ওকে মনি দেখতে পায়। আর আর তখন থেকেই ওর ধূর্ত কোপ দৃষ্টি বড় খোকার উপর পড়েছে। জ্যাঠামশাই, আমাকে আপনি কি করতে বলেন? আমি এতদিন আপনার নির্দেশ মতো সব কিছুই করেছি। বিমান বিজ্ঞানকে, প্রযুক্তিকে অনেক বেশি বিশ্বাস করে, তাই এইসব ভূত প্রেতের ব্যাপার ও বিশ্বাস করবে না। তাই আমি ওকে না জানিয়েই যতটা পেরেছি করেছি। ভালো করেছিস মা, ভালো করেছিস। তুই একজন উপযুক্ত সহধর্মিনীর দায়িত্ব পালন করেছিস। তবে মনে রাখিস মা, তোর তোর কাজ কিন্তু শেষ হয়নি। মনির আত্মা মুক্তি না পাওয়া পর্যন্ত ও এভাবেই মানুষের ক্ষতি করে যাবে। তাই আজ রাতটা তোকে ওকে মুক্তি দিতে হবে। হ্যাঁ, বলুন জ্যাঠামশাই, আমাকে কি করতে হবে? আমি প্রস্তুত। রমলার কথা শেষ হওয়ার সাথে সাথেই জ্যাঠামশাই গিয়ে মা দুর্গার মূর্তির সামনে প্রতিষ্ঠা করা হোমকুণ্ডের আসনে বসলেন। শুরু হলো ওনার যজ্ঞাহুতি দেওয়া। রমলা বিমানের কাছে শুনেছিল দুর্গাপুজোর 5 দিনই নাকি মধ্যরাত্রে
জ্যাঠামশাই ঠাকুর দালানে মা দুর্গার পুজো করেন, কিন্তু কোনো দিনইও নিজের চোখে দেখেনি। এই প্রথমবার রমলার সেই যজ্ঞ দেখার সৌভাগ্য হলো। ঘিয়ে ডুবিয়ে প্রতিটা বেলপাতা হোমাগ্নিতে দেওয়ার সঙ্গে সঙ্গেই দাউ দাউ করে জ্বলে উঠল শিখা। আর কিছুক্ষণ পর থেকেই রমলা দেখতে পায় সে শিখার মধ্যে যেন একটা মানুষের অবয়ব ফুটে উঠেছে। কোনো এক নারী মূর্তি সে। ক্রমে কিছুক্ষণ পরেই আরো স্পষ্ট হয়ে ওঠে সেই অবয়ব। কে এই নারী মূর্তি? এই কি তবে বিমানের মণিমা? কিছুক্ষণ পরেই আর বুঝতে অবশিষ্ট থাকে না রমলার। ততক্ষণে সেই নারী মূর্তি তখন তীব্র চিৎকার করে চলেছে, আর জ্যাঠামশাইয়ের তান্ত্রিক ক্রিয়া তাকে আবদ্ধ করে রেখেছে সেই হোমকুণ্ডের মধ্যে। আর মণিমার তীব্র আর্তনাদে তখন ঠাকুর দালানে কান পাতার অবকাশ নেই, এত ভীষণ সেই চিৎকার। মনি, আমি জানি তোর সাথে যা হয়েছে তা কখনোই ঠিক হয়নি। মানুষের মনের অন্ধ কুসংস্কার তোর জীবনটাকে নির্মমভাবে শেষ করে দিয়েছে। কিন্তু এর অর্থ তো এটা নয় যে তুই সকলের ওপরে তোর প্রতিশোধ নিবি। হ্যাঁ, তুই যাদের হত্যা করেছিস বা তোর মায়াজালে আবদ্ধ করে বদ্ধ উন্মাদ করে দিয়েছিস, তাদের সকলেরই নিজস্ব পরিবার ছিল। তারা সকলে আজ অভিভাবকহীন, নয় নিঃস্ব। তাই আমি তোকে অনুরোধ করব মা, তুই তোর মনের এই প্রতিশোধ স্পৃহা এবার শেষ কর এবার। কেন কেন আমি মুক্তি দেব? আমি তো ওদের সকলকে খুব ভালোবাসতাম, কিন্তু ওরা কেউ তো আমায় বাঁচাতে আসেনি। সকলের স্বার্থপরের মতো লুকিয়ে থেকে যায় গ্রামের উন্মুক্ত মানুষদের পেছনে। যাদের আমি ভালোবেসে বড় করেছি তারাই আমাকে পুড়িয়ে মেরেছে, মিথ্যার ডাইনি সন্দেহে। তাই ওদের শাস্তি, ওদের মৃত্যু। বাকি আছে শুধু বিমান। মনি, তোকে আবারও বলছি, তুই ভুল করছিস। অপরাধের বদলা কোনোদিন অপরাধ হতে পারে না। এই দুর্গাপুজোর পবিত্র তিথিতে তোর মুক্তি লাভ সম্ভব। তুইও তোর প্রতিশোধ স্পৃহা একবার ত্যাগ করে দেখ। জীবনে মুক্তির থেকে বড় সম্পদ আর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। না, আমার চাই না মুক্তি। বিমানকে ওর পাপের চরম শাস্তি দেওয়ার আগে আমার মনের ক্ষোভ মিটবে না, কিছুতেই মিটবে না। তুই চাইলেও বিমানের কোনো ক্ষতি করতে পারবি না মনি। বিমানকে রক্ষা করার জন্য স্বয়ং ঢাল হয়ে দাঁড়িয়ে আছে ওর স্ত্রী রমলা। একজন পুরুষ মানুষের সব থেকে বড় শক্তি তার স্ত্রী, যেমন স্বয়ং মহাদেবের। তাই স্ত্রী যদি তার স্বামীকে ঢাল হয়ে রক্ষা করে, তবে তাকে কোনো অশুভ শক্তি স্পর্শ করতে পারে না। তাই বিমানকে তুই স্পর্শ করতে পারবি না মনি, পারবি না। কথাটা শুনেই মনির চিৎকার আরো কয়েকগুণ বেড়ে যায়। চিৎকার করে ওঠে মনি। বৌমা, এবার তোর কাজ। মনির আত্মার মুক্তি দেওয়ার কাজটা তোকেই করতে হবে মা। বলুন জ্যাঠামশাই, আমায় কি করতে হবে? তুই যা গিয়ে মা দুর্গার হাত থেকে খড়গটা নিয়ে আয়। কিন্তু জ্যাঠামশাই, মায়ের বিগ্রহতে তো প্রাণ প্রতিষ্ঠা করা, এখনো সুতো কাটা হয়নি। তাছাড়া এখনো দশমীর পুজো বাকি। এই অবস্থায় আমি দেবী বিগ্রহ স্পর্শ করব? বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হয় মৃন্ময় মূর্তিকে চিন্ময়ী করে তোলার জন্য। কারণ জীবের পরম লক্ষ্য হলো মুক্তি, আত্মার সাথে পরমাত্মার মিলন। তাই কোনো উপাচার কোনো অবস্থাতে এই লক্ষ্যের পরিপন্থী হতে পারে না। আমি তোকে বলছি, তুই নিয়ে আয় মায়ের হাতের খড়গ। তাতেই জগতের কল্যাণ নিহিত। মনির শিকাররা দীর্ঘদিন ওর মায়া পাশে আবদ্ধ। একমাত্র মা মহামায়ার খড়গই পারে এই মায়াপাশ খণ্ডন করতে। যা মা, যা। রমলা আর সময় নষ্ট করে না, ধীর পায়ে এগিয়ে যায় মা মহামায়ার দিকে। হাতের খড়গ নিয়ে আবার ফিরে আসে। শোন বৌমা,
মনির মনের সব থেকে বড় সবলতা আর দুর্বলতা এই দুটোই হলো বাচ্চাদের প্রতি ওর ভালোবাসা। ওর মনটা ছিল ভীষণ নরম। আজ তুই যেটা ওর রাগ দেখছিস সেটা আসলে ওর জমাট বাঁধা অভিমান মাত্র। ওর মনের ভিতর আক্ষেপ ও যাদের এত ভালোবেসেছে তারা ওর অন্তিম সময় কেন বাঁচাতে আসেনি, আর সেই অভিমান আজ পুঞ্জীভূত হয়েছে রাগে। তুই একজন মা, তাই আমি তোকে এই অনুরোধ করছি। হয়তো তান্ত্রিক ক্রিয়াতে ওকে নিকেশ করতে পারতাম, কিন্তু ওর মনের মাতৃত্ববোধকে সম্মান করতে পারতাম না, যেটা যেটা তুই পারবি। হ্যাঁ মা। আমি বুঝতে পেরেছি জ্যাঠামশাই, আমি ওনাকে সম্মান করি। এই দেখ বৌমা, আমি সমান্তরাল সন্ধি পূজার আয়োজন করে রেখেছি। অষ্টমী আর নবমী তিথির মতোই নবমী আর দশমী তিথির সন্ধিক্ষণ সমান গুরুত্বপূর্ণ, আর সেই সন্ধিক্ষণ মুহূর্ত সমাগত। তুই ওকে মুক্তি দে মা, ওর এই অভিশপ্ত প্রেত জীবন থেকে ওকে মুক্তি দে। রমলা ওর হাতে ধরে থাকা মা দুর্গার খড়গটি শক্ত করে চেপে ধরে। ওর মনে মণিমার প্রতি সহমর্মিতা থাকলেও ওকে এই কাজটা করতেই হবে, ওনাকে মুক্তি দেওয়ার জন্য। বিদ্যুতের বেগে সেই খড়গটি নেমে আসে হোমকুণ্ডে আবদ্ধ পিশাচিনীকে লক্ষ্য করে। জ্বলন্ত বেলকাঠের তৈরি হোম মঞ্চ খড়গোর আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে পড়ে। জমাট বাঁধা একটা গ্যাসীয় বাষ্প পাক দিয়ে বের হয়ে আসে হোমকুণ্ড থেকে, আর তখনই ঠাকুর দালানের সবকটা ঘন্টা একসাথে বেজে ওঠে। পুরো ঠাকুর দালান একটা স্বর্গীয় আলোয় ভরে যায়। সে দিব্য আলোক দীপ্তি বুঝিয়ে দেয় মণিমার আত্মা মুক্তি পেয়েছে, আত্মা মিলিত হয়েছে পরমাত্মার চরণে। বৌমা, এবার বিমান বিপদ মুক্ত। মণি আর ওর কোনো ক্ষতি করতে পারবে না। এবার তুই ঘরে যা, তোর স্বামী সন্তান নিয়ে সুখে বাস কর মা, যা। কিন্তু এই খড়গটি এবার কি করব? আমি কি মা দুর্গার হাতে আবার ফিরিয়ে দেব? কোন খড়গ? জ্যাঠামশাইয়ের কথা শুনে রমলা অবাক হয়ে দেখে ওর হাতে কোনো খড়গ নেই। মা দুর্গার হাতের খড়গ যেমন আগে ছিল তেমনই আছে। তাহলে চমকে ওঠে রমলা। তুই চিন্তা করিস না বৌমা, তুই ঘরে যা। মা দুর্গা তার কাজ করেছেন, সেখানে তুই আমি তো নিমিত্ত মাত্র। কাল সকালে দশমীর পুজো, তখন দালানে চলে আসিস, কেমন মা? যা, ঘরে যা। রমলা নেমে আসে ঠাকুর দালানের সিঁড়ি বেয়ে। একবার পিছন ফিরে তাকিয়ে দেখে জ্যাঠামশাই তখনও আসনে বসে আছে, আর মা দুর্গার মুখের দিকে তাকিয়ে দেখে ওনার মুখটা যেন জীবন্ত। একটা স্বর্গীয় প্রভা ছড়িয়ে পড়ছে ওনার মুখমণ্ডল থেকে। প্রণাম জানিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে যায় রমলা। অনেক রাত হয়েছে তখন, দশমী তিথিও পড়ে গেছে। মধ্যরাত্রের আকাশে বিদায়ের সুর। শুধু রমলার মনে একটা বিশেষ পরিতৃপ্তি কাজ করছে। ও যেন পরিষ্কার বুঝতে পারে মণিমার আশীর্বাদ ওর মাথার উপরে ঝরে পড়ে। এবার একটা নতুন পথ চলা শুরু। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক শিবাঙ্গনের কলমে মণিমা। আজ গল্পপাঠে ছিল ব্রতদেব। অন্যান্য চরিত্রে রাজ, পিয়ালি, সোনিয়া, ঈশান, শুভদীপ ও পূজা। শব্দ সংযোজন ও আবহে দেবদত্ত। প্রচ্ছদ অলঙ্করণে কৃষ্ণেন্দু। গল্পটি সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় পার্থ প্রতিম দাস। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আমাদের আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর খুব ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের পরবর্তী গল্পের আপডেট সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়।
নমস্কার, আমি পার্থপ্রতিম। আজ আপনাদের জন্য আশিস বসুর লেখা গঙ্গা তান্ত্রিকের গল্প অতৃপ্ত আত্মা। সেদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। শ্মশানে মরাও আসেনি। সারাদিন শুয়ে বসে এমনিতেই আলস্য ধরে গেছে। বিকাল থেকে শুরু হলো প্রলয় নাচন। একদিকে ঝড়ের তাণ্ডব আর অন্যদিকে বিদ্যুতের ভ্রুকুটি, বাজের প্রবল শব্দ, সাথে অঝোরে বৃষ্টি। এলাকা বিদ্যুৎবিহীন, আলো বলতে মোমবাতি আর হ্যারিকেন, সব মিলেমিশে একটা ভৌতিক পরিবেশ। এই পরিবেশে ভূতের গল্প শুনতে ইচ্ছে হলো। চেঁচিয়ে ডাকলাম গঙ্গা তান্ত্রিককে। গঙ্গাদা, ও গঙ্গাদা, এই তো এসে গেছো। তা কোথায় থাকুক, ডাকলে সাড়া পাওয়া যায় না। দেখো, আজ রাত্রিরে রান্না করতে ইচ্ছা করছে না। আমি চাল, ডাল, আলু, ডিম, তেল, নুন সব দিচ্ছি। তুমি তোমার সেবিকাকে ভালো করে খিচুড়ি রান্না করতে বলো না, আমরা সবাই মিলে রাতে খাবো। মন্দ বলিসনি। দাঁড়া, কালীকে একবার ডাকি। কালী, এই কালী। হ্যাঁ শোন, তুই একটা কাজ কর, এখান থেকে সব জিনিসপত্রগুলো নিয়ে যা, ভালো করে খিচুড়ি বানা দেখি। আমরা রাতে সবাই একসাথে খাবো। তা মন্দ বলো, আমি তাহলে সব নিয়ে যাই, বাইনে নিয়ে আসবো। এখানে পাঁপড়গুলো নিয়ে যাচ্ছি, রাতে জইমে খাওয়া। যাক বাবা, এই রাতে তাহলে রান্নার ঝামেলাটা মিটলো। এখন শুরু করো দেখি তোমার গাঁজাখুরি ভূতের গল্প একটা। তুই আমাকে যতই ব্যঙ্গ করিস না কেন, আমি জীবনে অনেক কিছুই দেখেছি। আজ বরং তোকে বলি আমার জীবনের আর একটা অভিজ্ঞতার কথা। আমি এখন যেমন রক্তবস্ত্র পরে থাকি, একটা সময় সাদা পাজামা আর সাদা পাঞ্জাবি ছাড়া পরতাম না। তখন আমি যুবক। বাবার অপমৃত্যুর পর মাও আর বেশি দিন বাঁচল না। আমাদের বাড়িটা কেমন যেন অভিশপ্ত হয়ে গেল। রাতে ভীষণ উপদ্রব শুরু হলো। রান্নাঘরে বাসনপত্র ফেলে দেওয়া, কাপড় কেচে মেলে দিলে ছিঁড়ে দেওয়া, এইসব হতে লাগলো। বুঝলাম তার রাগ এখনো রয়েছে। আমিও আর সেখানে থাকতে সাহস করলাম না। একদিন সেই মহারাজ এসে আমাকে তার সাথে করে নিয়ে গেলেন। আমাদের মন্দির আর বাড়ির দায়িত্ব একজন গরিব পুরোহিতের উপর দিয়ে আমিও ভেসে পড়লাম মহারাজের সাথে। মহারাজ আমায় নিয়ে এলেন তারাপীঠে, তার গুরুর কাছে। গুরুজি সব শুনলেন। এক রাতে পঞ্চমণ্ডপের আসনে বসে মুক্তি দিলেন সেই অতৃপ্ত আত্মাকে। গুরুজি আর মহারাজের সংস্পর্শে এসে আমার আস্তে আস্তে উন্নতি হতে লাগলো। আমি খুব তাড়াতাড়ি তন্ত্রমন্ত্র শিখে নিতে লাগলাম। কিছুদিনের মধ্যেই সাধনার বেশ কয়েকটি স্তর পার করে ফেললাম। তখন ওই অল্প স্বল্প কিছু প্রক্রিয়া করতে পারতাম। আমি সাধারণ মানুষদের মাঝেই আমি ঘুরে বেড়াতাম। একটা চায়ের দোকানে নিয়ম করে আড্ডা মারতাম। যারা আমাকে চিনত তাদের অনেকেই আমার কাছে আসতো। একদিন দেখি আমার পরিচিত একজন আরো একজনকে সঙ্গে নিয়ে আমার কাছে। আমি জিজ্ঞেস করলাম, কি সমস্যা? তিনি আমাকে বললেন যে তাদের প্রায় 10 বছর বিয়ে হয়েছে, এখনো কোনো সন্তান হয়নি। আমি বললাম, আমি তো আর ডাক্তার নই। তিনি বললেন, আর আমার কপাল, ডাক্তারও হাল ছেড়ে দিয়েছে, তাই আমি আপনার চরণে এসেছি। দয়া করে দাদা, দয়া করে যদি আমার একটা কিছু ব্যবস্থা করে দেন। আমি বললাম, আমি সব পারি না। তিনি নাছোড়বান্দা। শেষে বললাম, দক্ষিণ 24 পরগনার বারুইপুর বলে একটা জায়গা আছে, সেখানে মা শিবানীর মন্দির। সামনে শনিবার সকাল 9টার মধ্যে স্নান সেরে স্বামী স্ত্রী দুজনে যাবেন মন্দিরে পুজো দিতে।
পুজোর শেষে মন্দিরে পুরোহিতকে বলবেন সব কথা। সে যা বলবে সেটাই হবে। ভদ্রলোক চলে গেলেন। আমিও ব্যাপারটা বেমালুম ভুলে গেলাম। মাস কয়েক পর আমার সেই পরিচিত লোকটি আবার এসে হাজির। তাকে দেখে আমার সেই সমস্ত কথা মনে পড়ে গেল। আমি তাকে জিজ্ঞেস করলাম। সে বলল আমার কথা মতো তারা গিয়েছিল শিবানী পীঠে। মন্দিরের পুরোহিত তাদের একটা ফুল দিয়েছিলেন। ভদ্রমহিলাকে বলেছিলেন একটা তামার পাত্রে গঙ্গাজল ঢেলে তাতে ওই ফুলটা ফেলে দিতে, আর সেটাকে কোনো একটা ভালো জায়গা দেখে রেখে আসতে। 3 দিন ভোরে উঠে ওই ফুলটা গঙ্গাজল থেকে তুলে তার কয়েক ফোঁটা জিভে নিতে। প্রথম দিন দিয়েছিল, দ্বিতীয় দিন দিতে গিয়ে দেখলো ফুলটা নেই। পাগলের মতো তন্ন তন্ন করে খুঁজেছে ওরা, পায়নি। 3 দিন পর ঘর ঝাঁট দিতে গিয়ে দেখলো ফুলটা ঝাঁটার সাথে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো। মন্দিরের পুরোহিত বলেই দিয়েছিল সন্তান হবে কি হবে না নিজেই বুঝতে পারবে, আমার কাছে আর আসতে হবে না। তাই তারা বুঝতে পেরে তাদের ভাগ্যের কথা আর কাউকে বলেনি, আর লজ্জায় সেখানে যায়ওনি। এটাকে তোরা কি বলবি? তোরা কি বলবি যে ফুলটা তারা যত্ন করে রাখেনি? আরে পৃথিবীতে অনেক জিনিস আছে যা বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আমি চুপ করে গেলাম। বাইরে এখনো দুর্যোগ চলছে। খিচুড়ি হতে বেশ দেরি হবে আজ। গঙ্গাতান্ত্রিক গাঁজায় জোরে একটা দম দিয়ে আবার শুরু করলো। একবার গিয়েছিলাম গুরুজির সঙ্গে বাংলাদেশ। খুব সুন্দর গ্রাম জায়গা। মানিকগঞ্জ বলে একটা জায়গায় একজনের বাড়ি গিয়ে উঠলাম। কাতির যত্ন খুবই পেলাম। শুনলাম বালিয়াটি বলে একটা জায়গা আছে, খুব সুন্দর নাকি সেই জায়গাটা। সেখানে নাকি একটা জমিদার বাড়িও আছে। জমিদার বাড়ির নাম শুনে মনটা নেচে উঠল। একদিন দুপুর নাগাদ রওনা দিলাম জমিদার বাড়ির দিকে। বেলা 4টে নাগাদ গিয়ে পৌঁছালাম জমিদার বাড়িতে। কি বিশাল বাড়ি! ঘুরে ঘুরে দেখতে দেখতে বাড়িটার পিছন দিকে গিয়ে দেখি একটা বড় দিঘি, অনেকগুলো ঘাট। আমি একটা ঘাটে গিয়ে বসলাম। ইচ্ছে হলো একটু জল ছোঁবার। আস্তে আস্তে জলের কাছে গিয়ে এক কাঁচলা জল তুললাম। উপর দিকে উঠতে গিয়ে দেখি এক ভদ্রলোক আমাকে দেখছেন। ভদ্রলোককে বেশ সম্ভ্রান্ত পরিবারের বলেই মনে হলো। জমিদার বাড়ি দেখতে এসেছেন? ভালো কথা। এদের সম্পর্কে জানা আছে কিছু? আমি মাথা নাড়লাম। ভদ্রলোক দেখলাম বেশ আলাপি। কোথা থেকে এসেছেন? আমার 2 ছেলে, ভবানী বোন আর শঙ্কর বোন। এখন কলকাতায় থাকে, শ্যামবাজার 37 বি, ভূপেন বোস এভিনিউ। আমি ঘাটের সিঁড়ির নিচের দিকে একটা ধাপে বসে পড়লাম। তিনি উপরের ঘাটের বেদিতে বসলেন। শুনতে চান এই বাড়ির ইতিহাস? আমি সম্মতি জানালাম। তখন সন্ধ্যা ঘনিয়ে আসতে চলেছে। তবে শুনুন এই বাড়ির ইতিহাস। 1893 সালে প্রখ্যাত ধনী গোবিন্দরাম সাহা এই বাড়ি তৈরি করেছিলেন। তিনি ছিলেন নুনের ব্যবসায়ী। এটা 7 মহলা বাড়ি, প্রায় 6 একর জমির ওপরে। এই জমিদারির উত্তর দিকে বয়ে গেছে কাজীখালি নদী। সেই নদী দিয়ে তিনি নুনের ব্যবসা চালাতেন। গোবিন্দরামের ছেলে হরিমোহন এই বাড়ির কিছুটা বানিয়েছেন। এই বাড়িতে ছিল 200টা ঘর, আজ সবই প্রায় ভেঙে গেছে। হরিমোহনের ছেলে চাঁদমোহন তার বাবার মৃত্যুর পর ব্যবসাতে মন দেয় এবং ভীষণ উন্নতি করে। কিন্তু তার ছেলে ভূপতিমোহন সেই রকম কাজের ছিল না, প্রচন্ড অলস, সবসময় সেজে গুজে থাকতে ভালোবাসত।
তার স্ত্রী সর্বাণী দেবী ছিল অত্যন্ত সোনার গহনার শখ। স্বর্ণকারের আনাগোনা লেগেই থাকতো বাড়িতে। তাদের দুই সন্তান, দুই সন্তানের মাতা হওয়ার সত্ত্বেও সর্বাণী দেবীর গহনার শখ তাকে ছাড়তে চাইত না। তিনি তার নিজের কাছে সবসময় গহনাগুলো রেখে দিতেন। এই সুযোগে ব্যবসার নাম করে ভূপতি বোন অন্য নারীতে মেতে থাকতেন। কলকাতার সোনাগাছিতে উর্মিলা বলে এক সুন্দরী বেশ্যার তিনি ছিলেন বাঁধা বাবু। সর্বাণী দেবীর সোনার গহনার কথা চোখে একবার তিনি উর্মিলাকে বলেছিলেন। তখন থেকেই উর্মিলার মনের মধ্যে লোভ জন্মায়। এমন ভাবেই দিন কাটছিল। একবার সর্বাণী দেবীর খুব অসুখ হলো, শয্যাশায়ী। রোগ সারতে চায় না। কলকাতা থেকে ডাক্তার এলো। আর কিভাবে ভূপতিকে বুঝিয়ে উর্মিলা চলে এলো ভূপতি বোনের জমিদারিতে। সব চেষ্টা ব্যর্থ হলো। মারা গেলেন সর্বাণী দেবী। কিছুদিনের জন্য ওখানে রয়ে গেলেন উর্মিলা। একদিন কথায় কথায় উর্মিলা সর্বাণী দেবী সেই গহনার বাক্স দেখতে চাইলেন। একবার সর্বাণী দেবীর খুব অসুখ হলো, শয্যাশায়ী। রোগ সারতেই চায় না। কলকাতা থেকে ডাক্তার এলো। আর কিভাবে ভূপতিকে বুঝিয়ে উর্মিলা চলে এলো ভূপতি ভবনের জমিদারিতে। সব চেষ্টা ব্যর্থ হলো। মারা গেলেন সর্বাণী দেবী। কিছুদিনের জন্য রয়ে গেল উর্মিলা। একদিন কথায় কথায় উর্মিলা সর্বাণী দেবীর গহনার বাক্স দেখতে চাইলেন। ভূপতি মোহন কিছুতেই রাজি নন। অনেক অনুনয় বিনয় করবার পর ভূপতি মোহন উর্মিলার সামনে খুললেন গয়নার বাক্স। গহনা দেখে হতবাক হয়ে গেল উর্মিলা। লোভে তার মন হলো চঞ্চল। ভূপতি মোহনকে মদে আসক্ত করে মেকি ভালোবাসা দেখে সে আদায় করে নিল সর্বাণী দেবীর গহনার বাক্স। তারপর সে রওনা দিল কলকাতার পথে। বোন তার আনন্দে ভরপুর। কলকাতায় ফিরে এসে যত্ন করে লোহার সিন্ধুকে তুলে রাখলো গহনার বাক্স। রাতে ঘুমোচ্ছিল উর্মিলা। হঠাৎ কিসের একটা শব্দে ঘুম ভেঙে গেল। ঘরের মধ্যে কে যেন একজন চলে বেড়াচ্ছে। একটা নারী শরীর। ভয়ে আত্মা ঠান্ডা হয়ে গেল উর্মিলা। চিৎকার করার চেষ্টা করলো। গলা দিয়ে একটা শব্দ বের হলো না। পরের দিন সকালে সে ব্যাপারটা তার সই চাপাকে বলল। চাপা শোন, কাল একটা কাণ্ড হয়েছে। কাল মাঝরাতে আমার ঘুমটা হঠাৎ ভেঙে গেল। দেখি কি একটা মেয়ে শাড়ি পরে আমার ঘরে চলে বেড়াচ্ছে। আমি চিৎকার করতে গেলাম। আমার গলা দিয়ে একটা স্বরও বেরোলো না। কি করি বলতো? দূর, ভুল লেগেছিস। কতবার বলেছি রাতে অত মদ খাস না। অত মদ খেলে লোকে দেখে ওরকম ভুল। এইবার দেখলে উঠে দরজা ধাক্কা দিবি। চাপাকে কিন্তু গহনার বাক্সের কথাটা বলল না। সেদিন রাতে তার ঘরে এক মালদার বাবু নিয়ে ফুর্তি করতে করতে মাঝরাত হয়ে গিয়েছিল। প্রচুর টাকা রোজগার করেছিল। বাবু চলে যাওয়ার পর সে টাকাগুলো লোহার সিন্ধুকে রাখতে গিয়ে সে সিন্ধুকটা খুলল। টাকাগুলো রেখে সে গয়নার বাক্সটা হাতে দিল। হঠাৎ ঘরের বাতিটা নিভে গেল। অন্ধকারে একটা হাত তার দিকে এগিয়ে এলো। এক ঝটকায় তার হাত থেকে সেই গয়নার বাক্সটা কে যেন কেড়ে দিল। প্রায় অজ্ঞানের মতো হয়ে গেল উর্মিলা। জ্ঞান ফিরতেই দরজা খুলে চিৎকার করতে লাগলো। সবাই ছুটে এলো।
উর্মিলার কথা শুনে সবাই আশ্চর্য হয়ে গেল। তারপর প্রতি রাতে উর্মিলা দুঃস্বপ্ন দেখতে লাগলো, ধীরে ধীরে পাগল হয়ে গেল। খবর পেয়ে ছুটে এলেন ভূপতি মোহন। তিনি সব শুনলেন। উর্মিলার জায়গা হলো পাগড়াগারদে। ভূপতি মোহন খুব মর্মাহত হলেন। একদিন কি কাজে তিনি সর্বাণী করে গেছেন, সর্বাণীর আলমারি করে তিনি অবাক হয়ে তাকিয়ে রইলেন। ভয়ে তার মুখ সাদা হয়ে গেছে, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, শুধু বিস্ফারিত নেত্রে তাকিয়ে আছেন একদিকে। আলমারির এক কোণে বহাল তবিয়তে অবস্থান করছে সর্বাণীর সেই গহনার বাক্স। তিনি চেঁচিয়ে ডাকলেন তার বিধবা বোন কামিনীকে। তার সামনেই খুললেন সেই গহনার বাক্স। সব ঠিক আছে, অথচ তার পরিষ্কার মনে আছে এটা তিনি দিয়েছিলেন উর্মিলাকে। এটার জন্যই আজ উর্মিলার এই অবস্থা। তিনি বাক্স তার বোনের জিম্মায় দিয়ে দিলেন আর বলে দিলেন এইগুলো অর্ধেক ভাবে তার দুই পুত্রবধূরা। প্রত্যুদে তিনি কলকাতায় পড়তে পাঠালেন তার শ্যালকের কাছে। সেই থেকেই তারা কলকাতায় আসে। এই ঘটনার কিছুকাল পরে ভূপতি মোহনের মৃত্যু হয়। আমি জিজ্ঞেস করলাম, আপনি এত সব খবর জানলেন কি করে? আপনি কি জমিদার বংশের কোনো শরিক? আমি ভূপতি মোহন। আমি 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 ওটা দাঁড়িয়ে পড়লাম। সন্ধ্যার অন্ধকারে কাকে আর দেখা গেল না। আমি অবাক চোখে উপরের দিকে তাকিয়ে রইলাম। বাতাসে তখনও তার হাসি ভেসে বেড়াচ্ছিল। আমি এসে গেছি, রান্না হয়ে গেছে, এবারে খেতে বসো। আপনারা এতক্ষণ শুনছিলেন আশিস বসুর কলমে গঙ্গা তান্ত্রিকের গল্প অতৃপ্ত আত্মা। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর খুব ভালো লেগে থাকলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। নমস্কার, আমি পার্থপ্রতিম। ভয়ের একমাত্র ঠিকানা রহস্যের অন্ধকারে ইউটিউব চ্যানেলে আজ আপনারা শুনছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া। সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল। একজন মাঝবয়সী জোয়ান মধ্য পুরুষ এবং 16-17 বছরের একটি রোগা ভীরু মেয়ে। গায়ে দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে মরা গজারি গাছটা বহু কাল ধরে দাঁড়িয়ে আছে। স্থানটি ফাঁকা, বন জঙ্গলের আব্রু নেই, কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ। ওই গজারি গাছটির নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল। মাথাটা আটচারি হয়ে ফেটে গেছে, খুব সম্ভবত অনেকগুলি লাঠির আঘাতে। চারিদিকে হইচই পড়ে গেল বটে, কিন্তু লোকে খুব একটা বিস্মিত হল না। বলাই চক্রবর্তীর এইরকম অপমৃত্যুই আশেপাশে 10টা গাঁয়ের লোক প্রত্যাশা করেছিল, অনেকে কামনাও করেছিল। অন্যপক্ষে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হলো কম, কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না। গেরস্থ ঘরে সাধারণ ঘরোয়া মেয়ে, গাঁয়ের লোকের চোখের সামনে আর 10টি মেয়ের মতোই বড় হয়েছে। বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরেও এসেছে ছেলে পিয়ানোর জন্য। পাশের বাড়ি মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করার ছুতো পায়নি যে মেয়েটার জীবনে খাপ ছাড়া কিছু লুকোনো ছিল।
এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল। গাঁয়ের সব শেষে সাঁঝের বাতিটি বোধহয় যখন সবে জ্বালা হয়েছে, তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যে কেন গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গাঁ শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। বছর দেড়েক মেয়েটা শ্বশুরবাড়ি ছিল গাঁয়ের লোকের চোখের আড়ালে। সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল? দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে? 20-30 বছরের মধ্যে গায়ে তেমন কেউ জখম পর্যন্ত হয়নি। যখন হলো পরপর একেবারে খুন হলো দুটো। তার একটি পুরুষ, অপরটি যুবতী নারী। দুটি খুনের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটফট করে। কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গাঁয়ের কেউ মনে করতে পারে না। একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতেও মুষড়ে যায়। বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন। 40 টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গাঁয়ে এসে ক্রমাগত কোঁচার খুঁটে চশমার কাঁচ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগলো, 50 টাকা রিওয়ার্ড ঘোষণা করছি। কাকাকে যারা অমর মার মেরেছে তাদের যদি ফাঁসি কাটে ঝোলাতে না পারি। চশমার কাঁচের বদলে মাঝে মাঝে কোঁচার খুঁটে সে তার নিজের চোখও মুছতে লাগলো। ঠিক 21 দিন গাঁয়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠান পার হয়ে শোবার ঘরে যাচ্ছে। কোথা থেকে অতি মৃদু একটা দমকা বাতাস বাড়ির পূব কোণের তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো। দামিনীর হাতে লণ্ঠন ছিটকে গিয়ে পড়ল দক্ষিণের ঘরের দাওয়ায়। উঠানে আছড়ে পড়ে হাত পা ছুটতে ছুটতে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল। দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেমন গুমড়ে গুমড়ে কাঁদে, দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম। শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে। গাঁয়ে সেই একমাত্র ডাক্তার পাশ না করা। ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে 7 বছর গাঁয়ে স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে। প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে 47খানা বই নিয়ে লাইব্রেরি, 7 জন ছেলেকে নিয়ে তরুণ সমিতি, বই পড়ে পড়ে সাধারণ রোগের বিনামূল্যে ডাক্তারি এইসব আরম্ভ করেছিল। গিয়েও একটি মেয়েকে বিয়ে করে 2 বছরে 4টি ছেলে মেয়ের জন্ম হওয়ায় এখন অনেকটা ঝিমিয়ে গেছে। লাইব্রেরির বই সংখ্যা 300তে উঠে থেমে গেছে। তার নিজের সম্পত্তি হিসাবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালা বন্ধ হয়ে থাকে। চাঁদা দেয় না কেউ, তবে 2-4 জন পড়া বই আরও একবার পড়ার জন্যে মাঝে মাঝে চেয়ে নিয়ে যায়। বছরে 2-3 বার তরুণ সমিতির মিটিং হয়। 4 আনা 8 আনা ফি নিয়ে এখন সে ডাক্তারিও করে, ওষুধও বিক্রি হয়। ধীরেনকে যখন ডেকে আনা হলো, কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙা হয়েছে। কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে, আপন মনে হাসছে আর কাঁদছে, এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আঁচড়ে কামড়ে পালিয়ে যাবার চেষ্টা করছে। ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বলল, শাহপুরে কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার। আমি চিকিৎসা করতে পারি, তবে কি জানেন তো, আমি তো আর পাশ করা ডাক্তার নই, দায়িত্ব নিতে ঠিক ভরসা হচ্ছে না। বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে
পরিপুষ্ট হয়েছিলেন। তিনি বললেন, ডাক্তার ডাক্তার কি হবে? তুমি আমার কথা শোনো বাবা নবীন, কুঞ্জকে অবিলম্বে দেখে পাঠাও। গাঁয়ের যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল। নবীন জিজ্ঞেস করল, কুঞ্জ কত নেয়? ধীরেন বলল, ছি ছি, ওসব দুর্বুদ্ধি করো না নবীন। আমি বলছি তোমায়, এটা অসুখ, অন্য কিছু নয়। লেখাপড়া শিখেছ, জ্ঞান বুদ্ধি আছে, তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে? নবীন আমতা আমতা করে বলল, এসব খাপ ছাড়া অসুখে ওদের চিকিৎসাই ভালো ফল দেয় ভাই। বয়সে নবীন ৩-৪ বছরের বড়, কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করত। বোধহয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকে আনতেই নবীন লোক পাঠিয়ে দিল। কুঞ্জই আগে এলো। লোক পৌঁছবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারের অশরীরী শক্তি আয়ত্ত করেছে। কুঞ্জ নামকরা গুণী, তার গুণপনা দেখবার লোভে আরও অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল। ভর সাঁঝে ভর করেছেন, সহজে ছাড়বে ক্লা। ওই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জ বলল, তবে ছাড়তে হবেই শেষ তো। কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলে না। ঘরের দাওয়া থেকে সকলকে উঠানে নামিয়ে দেওয়া হলো। বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল। দামিনীর এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে। দামিনী না রইল বসার উপায়, না রইল পালাবার ক্ষমতা। তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন রইল না। নড়তে গিয়ে চুলের টান লাগায় দামিনী আর্তনাদ করে উঠতে লাগল। কুঞ্জ টিটকারি দিয়ে বলতে লাগলো, রও আচ্ছা ধন রও, এখনই কি হয়েছে? মজারে টের পাওয়াচ্ছি তোমারে। ধীরেন প্রথম দিকে চুপ করেছিল। বাধা দিয়ে লাভ নেই, গাঁয়ের লোক কথা শোনে না, বিরক্ত হয়। এবার সে আর ধৈর্য ধরতে পারল না। তুমি কি পাগল হয়ে গেছো নবীন? তুমি চুপ করো ভাই। উঠানে ৩০-৩৫ জন পুরুষ ও নারী এবং গোটা ৫ লণ্ঠন জড়ো হয়েছে। মেয়েদের সংখ্যা খুব কম। যারা এসেছে বয়সও তাদের বেশি। কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি, অনুমতিও পায়নি। যদি ছোঁয়াচ লাগে, নজর লাগে, অপরাধ হয়। মন্ত্রমুগ্ধের মতো এতগুলো মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেঁষা ঘেঁষি করে দাঁড়িয়ে থাকে। এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই। দাওয়াটি যেন স্টেজ, সেখানে মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবোধ্য নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে। ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক। এমন ঘরোয়া, এমন বাস্তব হয়ে উঠেছে দামিনীর মধ্যে অদেহী ভয়ঙ্করের এই বলিষ্ঠ আবির্ভাব। ভয় সকলে ভুলে গেছে, শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ। এক পা সামনে গিয়ে পাশে সরে পিছু হটে সামনে পিছনে তুলে তুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে লাগল। মালসাতে আগুন করে তাতে সে একটি দুটি শুকনো পাতা আর শিকড় পুড়তে দেয়। চামড়া পোড়ার মতো একটা উৎকট গন্ধ চারিদিকে ভরে যায়। দামিনীর আর্তনাদ ও ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল। একসময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঁত হয়ে দাঁড়িয়ে সে বোঁজ বোঁজ চোখে কুঞ্জের দিকে তাকিয়ে নিস্পন্দ হয়ে রইল।
তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল। দামিনীর ঢুলু ঢুলু চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল। সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগল। কে তুই? বল বল, কে তুই? আমি শুভ্রা গো, শুভ্রা, আমার মেরো না। চাটুজ্জে বাড়ি শুভ্রা? ওই যে কিছুদিন আগে খুন হলো? হ্যাঁ গো হ্যাঁ, আমার মেরো না। নবীন দাওয়ার পাশে দাঁড়িয়েছিল। তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল, ব্যাপারখানি বুঝলেন কর্তা? উঠান থেকে চাপা গলায় বুড়ো ঘোষালের নির্দেশ এলো, কে খুন করেছে একবার শুধিয়ে নাও কুঞ্জ। ওহে কুঞ্জ, শুনছ? কে শুভ্রাকে খুন করেছিল এবারে চট করে শুধিয়ে নাও। কুঞ্জকে জিজ্ঞেস করতে হলো না। দামিনী নিজে থেকেই ফিস ফিস করে জানিয়ে দিল, বলাই খুড়ো আমায় খুন করেছে। নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো, কিন্তু দামিনীর মুখ দিয়ে এ ছাড়া আর কোনো জবাব বার হলো না যে সে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে। তারপর এক সময় তার মুখ বন্ধ হয়ে গেল। নাকে হলুদ পোড়া ধরেও আর তাকে কথা বলানো গেল না। কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করছিল, কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আর সুযোগ পেল না। কৈলাসের চেহারাটি জমকালো, প্রকাণ্ড শরীর, এক মাথা কাঁচা পাকা চুল, মোটা ভুরু আর মুখময় খোঁচা খোঁচা গোঁফদাড়ি। এসে দাঁড়িয়েই ষাঁড়ের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করল। কুঞ্জর আগুনের মালসা তার দিকেই লাথি মেরে ছুড়ে দিয়ে বলল, দাঁড়াইয়ে হারামজাদা, তোকে ফাঁসি কাটে ঝুলইছি, ওষুধ দিয়া বৌমারে মেরে ফেলছ, থানায় তোমার নামে রিপোর্ট দিব, তুমি খুন করিস। কৈলাস খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলাইয়ের দাদামশায়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুইয়ে দিল। প্যাঁট করে তার বাহুতে ছুঁচ ফুটিয়ে গায়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ। দামিনী কাতর স্বরে বলে উঠল, মেরো না, আমার মেরো না, আমার মেরো না, আমার মেরো না, আমার মেরো না, না না না, আমার মেরো 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 না। কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ল। দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করার অনেক বিশ্বাসীর মনে এসে ধাঁধার সৃষ্টি হয়েছিল। বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল। শুভ্রা 3 দিন আগেই বলাই চক্রবর্তী মরে গিয়েছিল, সন্দেহ নেই। কিন্তু শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে? আর কিছু মারে না। শ্মশানে মশানে দিনক্ষণ প্রকৃতির প্রভৃতির যোগাযোগ ঘটলে পদ ভোলা প্রতীকের ঘাড় তবে মাঝে মাঝে মটকে দেয় কিসে? ব্যাখ্যাটা দেয়া উচিত ছিল কুঞ্জকনির। বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়ায় জোর গলায় তাকে সমর্থন করেই নিজের মর্যাদা বাঁচানো ছাড়া আর উপায় রইল না। তবে কথাটা সে একটু ঘুরিয়ে দিল অন্যভাবে, যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে উঠল। বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে, কিন্তু সোজাসুজি নিজে নয়। কারণ মরার 1 বছরের মধ্যে কেউ সেটা পারে না। ওই সময়ের মধ্যে শান্তি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায়।
বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে তার রক্ত মাংসের হাত দিয়ে। না, যাকে সে ভর করেছিল তার কিছু মনে নেই। মনে কি থাকে? এক রাত্রে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলো ধীরেনের কানে গেল। অগ্রহায়ণের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে। বর্ষায় পরিপুষ্ট গাছ আর আগাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের ছড়াছড়ি। বাড়ির পিছনের ডোবাটি কচুরিপানায় আচ্ছন্ন। গাঢ় সবুজ অসংখ্য রসালো পাতা, বর্ণনাতীত কোমল রঙের অপরূপ ফুল। তাল গাছের গুলির ঘাটতি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল। এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে। টুকরো বসিয়ে ধাপগুলি এবার ধীরেন বিশেষ করে শুভ্রার জন্য বানিয়ে দিয়েছিল। 7 মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পা পিছলে আচার না খায়। পাড়ার মানুষ বাড়ি বয়ে গায়ের গুজব শুনিয়ে গেল। আবেষ্টনীর প্রভাবের উদ্ভট কথাগুলি সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিলও হয়ে গেল। ক্ষুব্ধ হবার অবসরও পেল না সে। ডোবার কোন দিক থেকে কিভাবে কে সেদিন সন্ধ্যার ঘাটে এসেছিল, কেন এসেছিল, এই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে। তাই সে ভাবতে লাগল। একমাত্র এই ভাবনা তাকে অন্য মনস্ক করে দেয়। ক্ষোভ ও বিষাদে তার এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্য মনস্ক হতে না পারলে তার অসহ্য কষ্ট হয়। অন্য কোনো বিষয় তার মন বসে না। ভাতের থালা সামনে ধরে দিয়ে শান্তি বলল, আমার কিন্তু মনে হয় তাই হবে, নইলে। কটমট করে তাকিয়ে ধীরেন ধমক দিয়ে বলল, চুপ, যা খুশি মনে হোক তোমার, আমায় কিছু বলবে না খবরদার। স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো মুখে তারা কিছু বলল না, কিন্তু তাদের দেখার ভঙ্গি যেন আরো স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠল। কথাটা তুমি কিভাবে নিয়েছো শুনি? পুরুত ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষমোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয়ে আলোচনা করলেন, উপদেশ দিলেন। বিশেষ করে বলে দিলেন সে স্কুল থেকে ফিরবার সময় তার বাড়ি থেকে সে যেন নিজের ও বাড়ির সকলের জন্য মাদুলি নিয়ে যায়। স্কুলে পা দেওয়ার পর থেকে ধীরেনের মনে হতে লাগলো সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছেন। তার 7 বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না। প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল। অর্ধেক ছেলে আড়ষ্ট হয়ে বসে আছে, বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজগাছ ফিসফাস করছে। নিজেকে জীবন্ত ব্যাঙের মতো মনে হচ্ছিল। বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগল। চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারল না। ঘন্টা কাবার হতেই হেডমাস্টার ডেকে পাঠালেন। তুমি 1 মাসের ছুটি নাও ধীরেন। 1 মাসের ছুটি? মথুর বাবু এই মাত্র বলে গেলেন আজ থেকেই ছুটি পাবে। আজ আর তোমার পড়িয়ে কাজ নেই। মথুর বাবু স্কুলের সেক্রেটারি। মাইল খানেক পথ হাঁটলেই তার বাড়ি পাওয়া যায়। চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন যেন ঘুরে উঠল। কদিন থেকে হঠাৎ চেতনা ঝাঁকি লেগে মাথাটা তার এইরকম ঘুরে উঠছে। চিন্তা ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে এই ঝাঁকি লাগে, অথবা এমনি ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতির পরিবর্তন হয়।
গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়ালো। মথুরবাবু হয়তো এখন খেয়ে দিয়ে বিশ্রাম করছেন। এখন তাকে বিরক্ত করা উচিত হবে না। স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি, 1 মাসের ছুটি দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় পাবে সে। আজ গিয়ে হাতে পায়ে না ধরাই ভালো। মথুরবাবুর যদি দয়া হয়, যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয়, তাহলে মুশকিল হতে পারে। ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাবার অনুমতি হয়তো তিনি দিয়েও বসতে পারেন। এতক্ষণ খেয়াল হয়নি। এখন সে বুঝতে পেরেছে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই। মথুরবাবুর সামনে গিয়ে দাঁড়াতেও তার লজ্জা হচ্ছে। চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাবার ভয় সে মাঠের পথ ধরে বাড়ি চলেছে। বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে। দুর্বল শরীরটা বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে। সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটফট করে কাটিয়ে শেষবেলায় ধীরেন উঠানে বেরিয়ে এলো। মাজা বাসন হাতে নিয়ে শান্তি ঘাট থেকে উঠে আসছিল। ডোবার ধারে প্রকাণ্ড বাঁশঝাড়টার ছায়ায় মানুষের মতো কি যেন একটা নাড়াচাড়া করছে। ধীরেন আর্তনাদ করে উঠল, কে ওখানে? কে? শান্তির হাতের বাসন ঝনঝন শব্দ করে পড়ে গেল। উটুপুটি করে কাছে ছুটে এসে ভয়ার্ত কণ্ঠে এসে জিজ্ঞাসা করল, কোথায় কে? কোনখানে? বাঁশঝাড় থেকে চেনা গলার আওয়াজ এলো। আমি মাস্টার বাবু, বাঁশ কাটছি। কে তোকে বাঁশ কাটতে বলেছে? শান্তি বলল, আমি বলেছি। নূতন একটা বাঁশ কেটে আগামাথা পুড়িয়ে ঘাটের পথে তাড়াতাড়ি ফেলে রাখতে, ভোরে উঠে সরিয়ে দিব, সন্ধ্যের আগে পেতে রাখবো। তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডিঙিয়ে যেও না। সন্ধ্যার আগেই আজকাল শান্তি রাঁধা বাড়া আর ঘরকন্যার সব কাজ সেরে রাখে। অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরে চৌকাঠটি পার হয় না। ছেলে মেয়েদের ঘরের মধ্যে আটকে রাখে। সন্ধ্যা থেকে ঘরবন্দি ধীরেন আকাশ পাতাল ভাবে আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলে মেয়েদের আলাপ শোনে। ছোট পিসি, ভূত হইছে। ভূত নয়, প্যাথনি। বেটা ছেলে ভূত হয়। ঘরের মধ্যেও কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আটকে ওঠে। কাল প্রথম রাত্রে একটা পেঁচার ডাক শুনে ধীরেনকে আঁকড়ে ধরে গোঙাতে গোঙাতে বমি করে ফেলেছিল। বড় ঘরের দাওয়ার পূর্ব প্রান্তে বসে তামাক টানতে টানতে দিনের আলো ম্লান হয়ে এলো। এখানে বসে ডোবার ঘাট আর দুধারের বাঁশঝাড় ও জঙ্গল দেখা যায়। জঙ্গলের পর সেনদের কলা বাগান। তুমি কি আর ঘাটের দিকে যাবে? না। তবে বাঁশটা পেতে দাও। না, বাঁশ পাততে হবে না। শান্তি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তোমার চোখ লাল হয়েছে, টকটকে লাল। হোক। শোবার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে শান্তি নিজেই বাঁশটা পেতে দিল। কাঁচা বাঁশে দুটি প্রান্ত খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে। অশরীরী কোনো কিছু এ বাঁশ ডিঙোতে পারবে না। ঘাট থেকে শুভ্রা যদি বাড়ির উঠোনে আসতে চায়, এই বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে। আলো জ্বালার আগেই ছেলেমেয়েদের খাওয়া শেষ হলো। সন্ধ্যাদীপ না জেলে শান্তি নিজের খাওয়ার উপায় নেই।
ভালো করে সন্ধে হওয়ার আগেই সে তাড়াতাড়ি দ্বীপ ছেলে ঘরে ঘরে দেখিয়ে শাকে ফুঁ দিল। 10 মিনিটের মধ্যেই নিজের খাওয়া সেরে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রাখল। রান্নাঘরে তালা দিল, কাপড় ছেড়ে ঘরে গিয়ে ঢুকল। বিকেলে আজকাল সে আর মাছ রান্না করে না। এঁটোকাটা নাকি অশরীরী আত্মাকে আকর্ষণ করে। খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপে, সহজে এবং অল্প সময়ের মধ্যেই সম্পন্ন হয়ে গেল। তখনও আকাশ থেকে আলোর শেষ আভাসটুকু মুছে যায়নি। 2-3টে তারা দেখা দিয়েছে, আরো কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়েও যাচ্ছে। আর 1 মিনিট কি 2 মিনিটের মধ্যে রাত্রি শুরু হয়ে যাবে। জীবনের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় সন্ধ্যা। ভর সন্ধ্যাবেলা শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল। আজ সন্ধ্যা পার হলে, রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো আর তার সঙ্গে কথা বলতে পারবে না। আর দেরি না করে এখনই শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত। চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল। একটা অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো। বাঁশের ওপারে দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গম্ভীর গলায় ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে। গেঞ্জি আর কাপড়ে কাদা ও রক্ত মাখা, ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। বাসটা সরিয়ে দাও। ডিঙিয়ে এসো, বাঁশ ডিঙিয়ে চলে এসো। কি হয়েছে, পড়ে গেছো নাকি? ডিঙাতে পারছি না, বাসটা সরিয়ে দাও। শান্তির আর এতটুকু সন্দেহ রইল না। আকাশ চেরা তীক্ষ্ণ গলায় সে আর্তনাদের পর আর্তনাদ শুরু করে দিল। তারপর প্রতিবেশী এলো, পাড়ার লোক এলো, গাঁয়ের লোক এলো, কুঞ্জও এলো। 3-4 কলস জল ঢেলে ধীরেরকে স্নান করিয়ে দাওয়ার খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো। মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শিকড় পুড়িয়ে প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেলল। তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্রকণ্ঠে সে জিজ্ঞাসা করল, কে তুই? বল বল, তুই কে? আমি বলাই চক্রবর্তী। শুভ্রাকে আমি খুন করেছি। এতক্ষণ আপনারা শুনলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি পার্থপ্রতিম। নবীনের চরিত্রে সুদীপ্ত দা, ধীরেন ও ঘোষালের চরিত্রে আমি পার্থপ্রতিম, কুঞ্জ ঈশান, কৈলাস সঞ্জয় দা, হেডমাস্টার সাত্তকী, দামিনী নিশা চক্রবর্তী, শান্তি সংহিতা, খেন্তিপিসির চরিত্রে ঝুম্পাদি, অনবদ্য শিশু চরিত্রে ছিল তুর্নক ও শ্রেয়সী, শব্দগ্রহণ, স্পেশাল এফেক্টস ও পোস্টারে সিট। পর্বটি পরিকল্পনা ও পরিচালনায় আমি পার্থপ্রতিম ও সিট। গল্পটি কেমন লাগলো আপনাদের লাইক কমেন্ট করে জানান আমাদের, আর ভালো লাগলে শেয়ার করুন সবার সাথে। এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের রহস্যের অন্ধকারে ইউটিউব চ্যানেলটি।